নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি নতুন ইম্পর্টেন্ট নার্সিং কোশ্চেন অ্যান্সারের পার্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে যে কোশ্চেন অ্যান্সারগুলি শেয়ার করব, এগুলো বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে হেল্প করবে, যেমন আরআরবি, জেই, পিবিএন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, ডাব্লিউবি, এইচআরবি এবং অন্যান্য যে নার্সিংয়ের এক্সামগুলো রয়েছে। আজ আমি আপনাদের সঙ্গে পার্ট 6 নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে। Question number 26. During eye irrigation, it has to be irrigated from option A outer canthus to inner canthus, option B inner canthus to outer canthus, option C middle of the eye to outer canthus, option D middle of the eye to inner canthus. যখন আই ইরিগেশন করা হয় তখন আই ইরিগেশনের ডিরেকশনটা কেমন হয়? অ্যান্সার অপশন এ আউটার ক্যান্থাস টু ইনার ক্যান্থাস। চলুন দেখে নেওয়া যাক। আই ইরিগেশন হলো ওয়াশিং অফ দ্য আই এক্সটার্নালি ইউজিং স্ট্রিম অফ ওয়াটার অর আদার মেডিকেটেড ফ্লুইড। এবং এই আই ইরিগেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, আইতে যদি কোনো কিছু থাকে, যেমন যদি কোনো ফরেন পার্টিকেলস থাকে, এক্সেসিভ সিক্রেশন বা ডিসচার্জ থাকে, সেটা আমরা আই থেকে আমরা সেটা রিমুভ করতে পারবো, আইকে আমরা ক্লিন রাখতে পারবো। এর মাধ্যমে কি হবে, ইনফ্লামেশন, ইনফেকশন প্রিভেনশন করা যাবে। এবং পেশেন্টের যদি কোনো ডিসকমফোর্ট হয়, আইতে যদি কোনো কিছু থাকে, কোনো ফরেন পার্টিকেলস, তাহলে পেশেন্টের ডিসকমফোর্ট হবে, সেটা আমরা প্রিভেন্ট করতে পারবো। এই আই ইরিগেশনের সময় ইরিগেট দ্য আই ডিরেক্টিং দ্য সলিউশন অন দ্য লোয়ার কনজাংটিভাল স্যাক। এখানে আমাদের রয়েছে লোয়ার কনজাংটিভাল স্যাক, ভেতরে ডিরেকশনটা হবে লোয়ার কনজাংটিভাল স্যাকের দিকে, এবং সেটা কোন দিক থেকে কোন দিকে করতে হবে, ইনার ক্যান্থাস টু আউটার ক্যান্থাস। এইখানে রয়েছে আমাদের, এই দিকটাকে বলা হয় ইনার ক্যান্থাস, এই দিকটাকে বলা হয় আউটার ক্যান্থাস। ডিরেকশনটা হবে ইনার ক্যান্থাস টু আউটার ক্যান্থাস। কেন এই ডিরেকশনে করা হয়? কারণ এই ডিরেকশন যদি আমরা করি তাহলে আমরা ন্যাজোল্যাক্রিমাল ডাক্টের মধ্যে ফ্লুইড যাতে না চলে যায়, সেটা আমরা প্রিভেন্ট করতে পারবো। নেক্সট কোশ্চেন, among the following the event during pregnancy that require immediate attention. Option A backache, option B dependent pedal edema, option C frequency of micturition, option D bleeding per vagina. এখানে বেশ কিছু কন্ডিশন দেওয়া রয়েছে, প্রেগনেন্সিতে এই কমপ্লিকেশনগুলো হয়তো হচ্ছে একজন অ্যান্টিনেটাল মায়ের। তো সেক্ষেত্রে আমরা এর মধ্যে কোন কোন কন্ডিশনটাকে আমরা ইমিডিয়েট অ্যাটেনশন দেব অ্যাজ এ নার্সিং পার্সোনেল? অ্যান্সার অপশন ডি ব্লিডিং পার ভ্যাজাইনা, মোস্ট ডেঞ্জারাস। তো আমরা এই রকম যদি কোনো কন্ডিশন থাকে সেটাকে আমরা ইমিডিয়েট অ্যাটেনশন দেব। নেক্সট কোশ্চেন, অ্যাংজাইটি এক্সপ্রেসড থ্রু ফিজিক্যাল সিমটমস ইজ অপশন এ সাবলিমেশন, অপশন বি হাইপোকন্ড্রিয়াস, অপশন সি রিগ্রেশন, অপশন ডি ডিপার্সোনালাইজেশন। পেশেন্টের অ্যাংজাইটি সেটা যখন এক্সপ্রেস হবে ফিজিক্যাল কিছু সিমটমের দ্বারা, তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি হাইপোকন্ড্রিয়াস বলা হয়। সাইকিয়াট্রিক নার্সিং থেকে এই কোশ্চেনটি রয়েছে। হাইপোকন্ড্রিয়া হলো এক ধরনের থট ডিসঅর্ডার। আমাদের থটের ফরমেশন লেভেল, প্রোগ্রেশন লেভেল এবং কন্টেন্ট লেভেল রয়েছে, এবং এই তিনটি লেভেলে বেশ কিছু ডিজিজ দেখা যায়। যেমন ফরমেশন লেভেল অটিস্টিক থিঙ্কিং, এরকম কিছু দেখা যেতে পারে। প্রোগ্রেশন লেভেলে কি হতে পারে, ফ্লাইট অফ আইডিয়া, থট রিটার্ডেশন, পারসেভারেশন, সার্কামস্টেন্সিয়ালিটি, ট্যানজেন্সিয়ালিটি, ইনকোহারেন্স ব্লকিং ইত্যাদি দেখা যায়, বা থট ব্লক যেটা। কন্টেন্ট লেভেলে কি দেখা যায়, ডিলিউশন, এই যে হাইপোকন্ড্রিয়া, অবসেশন, ফোবিয়া, এগুলো কন্টেন্ট লেভেলে দেখা যায়। হাইপোকন্ড্রিয়া কি এক ধরনের, এক্ষেত্রে কি হয়, ক্লায়েন্ট বা পেশেন্ট যিনি রয়েছেন ওনার একটা এক্সাজারেটেড কনসার্ন থাকে নিজের বডিলি হেলথের প্রতি, নিজের শরীরের প্রতি একটা এক্সাজারেটেড কনসার্ন হন। মানে হয়তো ছোট কিছু হয়েছে, সেটাকে তিনি ভাবছেন যে অনেক বড় কিছু হয়ে গেছে। হয়তো সব রিপোর্ট, সব টেস্ট হয়েছে, নেগেটিভ রয়েছে, তাও তিনি মনে করছেন যে না, ওনার সিরিয়াস কিছু একটা হয়েছে। এবং এটা হচ্ছে কি এক ধরনের অ্যাংজাইটি হচ্ছে ওভার কনসার্নের জন্য। এখানে কি হচ্ছে না, অ্যাবনর্মাল কনসার্ন ফর হিজ হেলথ অ্যান্ড ফিলস ইল উইদাউট এনি অ্যাকচুয়াল মেডিকেল বেসিস অর প্যাথোলজি। কোনো মেডিকেল বেসিসে বা কোনো প্যাথোলজিক্যালি কোনো কিছু কিন্তু সমস্যা নেই, তা সত্ত্বেও কি হচ্ছে, তিনি চিন্তা করছেন এবং সে কারণে তিনি নিজেকে অসুস্থ বোধও করছেন। যেমন একটা এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, পেশেন্টের হাতে একটা স্মল হোয়াইট স্পট দেখা গেছে, সেটা হতে পারে স্কিন ড্রাইনেসের জন্য, কিন্তু তিনি মনে করছেন যে সিরিয়াস কিছু হয়েছে, সেই কারণে তিনি যত ধরনের ইনভেস্টিগেশন হয় সেগুলো করেছেন। সেগুলো করার পরে রিপোর্ট সব কিছুই নেগেটিভ এসেছে, তারপরেও তিনি মনে করছেন যে সিরিয়াস কিছু হয়েছে। এটাকেই বলা হচ্ছে হাইপোকন্ড্রিয়া। নেক্সট কোশ্চেন, অল অফ দ্য ফলোয়িং আর ইউজড ইন ট্রিটমেন্ট অফ বাইপোলার ডিসঅর্ডার এক্সেপ্ট
অপশন এ অ্যান্টিসাইকোটিক্স, অপশন বি সোডিয়াম ভ্যালপোরেট, অপশন সি লিথিয়াম, অপশন ডি ফেনিটোইন। এর মধ্যে কোন থেরাপিটি বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয় না, যেহেতু এখানে এক্সেপ্ট রয়েছে? অ্যান্সার অপশন ডি ফেনিটোইন। বাইপোলার ডিসঅর্ডারকে বাইপোলার মুড ডিসঅর্ডারও বলা হয়, বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডারও বলা হয়, বা ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিসও বা ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডারও বলা হয়। এখানে দুটো ফেজ দেখা যায়, একটা ম্যানিক ফেজ দেখা যায়, একটা ডিপ্রেসিভ ফেজ দেখা যায়। এবং এখানে কি হয়, ডিফারেন্ট টাইমে একজন সেম পেশেন্টের ক্ষেত্রে যখন রিকারেন্ট এপিসোডের মেনিয়া দেখা যাবে, ম্যানিক এপিসোড এবং ডিপ্রেসিভ এপিসোড বা ডিপ্রেশন দেখা যাবে, সেটাকেই বলা হচ্ছে বাইপোলার মুড ডিসঅর্ডার। এক্ষেত্রে কি হয়, পেশেন্টের একটা এক্সট্রিম হাই একটা বিহেভিয়ার দেখা যাবে, যেটাকে মেনিয়া বলা হচ্ছে, এবং অল্টারনেটলি সেখানে এক্সট্রিম একটা লো মুড দেখা যাবে, যেটাকে বলা হচ্ছে ডিপ্রেশন। এবং এক্ষেত্রে বেশ কিছু সাইন সিমটম দেখা যায়। যখন ম্যানিক ফেজ চলবে তখন কি হবে, পেশেন্টের মুড এলিভেটেড হবে, ইরিটেবল হবে, স্পিচটা মানে যে স্পিচের যেটা ফ্লো সেটাও বেড়ে যাবে, লাউডলি কথা বলবে এবং রিদিমিক ওয়েতে কথা বলবে। এছাড়াও পেশেন্টের মধ্যে ডিলিউশন, গ্র্যান্ডিওসিটি এগুলো দেখা যাবে। আর যখন ডিপ্রেশন হবে, মুড লো থাকবে, পেশেন্ট ডিপ্রেস হবে, কোনো কিছুতে ইন্টারেস্ট থাকবে না, সেক্ষেত্রে পেশেন্টের খাওয়া দাওয়া কমে যাবে, পেশেন্ট ফ্যাটিক হবে, এগুলো দেখা যাবে ডিপ্রেসিভ ফেজে। এই ক্ষেত্রে ট্রিটমেন্ট হিসেবে এই বাইপোলার যে মুড ডিসঅর্ডার রয়েছে, এই ক্ষেত্রে লিথিয়াম ভ্যালপোরিক অ্যাসিড, কার্বামাজাপাইন, অ্যান্টিডিপ্রেশন, অ্যান্টিসাইকোটিক এই ড্রাগগুলো অ্যাডমিনিস্টার করা হয়। বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু এই যে ডিপ্রেশন আর ম্যানিয়া দেখা যাবে, এর মাঝখানে কিন্তু একটা নর্মাল পিরিয়ড থাকবে। কিন্তু যদি এই ম্যানিক এপিসোড এবং ডিপ্রেসিভ এপিসোডের মাঝখানে নর্মাল পিরিয়ড না হয়ে যদি একটা শর্ট পিরিয়ডের জন্য আবার মাইল্ড ডিপ্রেশন অল্টারনেট উইথ শর্ট পিরিয়ড অফ হাইপোম্যানিয়া দেখা যায় শর্ট পিরিয়ডের জন্য, তখন তাকে কিন্তু বলা হচ্ছে সাইক্লোথাইমিক ডিসঅর্ডার বা সাইক্লোথাইমিয়া। সাইক্লোথাইমিক ডিসঅর্ডার বলা হয়। এটা কিন্তু যেই পিবিএনে প্রিভিয়াস ইয়ারে এসেছে এই কোশ্চেন। এবং এছাড়াও একটা রয়েছে ডিসথাইমিয়া বা ডিসথাইমিক ডিসঅর্ডার বলা হয়। ডিসথাইমিয়া এগুলো হচ্ছে এই যে সাইক্লোথাইমিয়া বা সাইক্লোথাইমিক ডিসঅর্ডার, ডিসথাইমিয়া বা ডিসথাইমিক ডিসঅর্ডার, এগুলো হচ্ছে পারসিস্টেন্ট মুড ডিসঅর্ডার। এই ডিসথাইমিয়ার ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে একটা মাইল্ড ডিপ্রেশন দেখা যায়। সেই মাইল্ড ডিপ্রেশনটা অ্যাটলিস্ট 2 ইয়ার্সের জন্য দেখা যাবে অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে, আর অ্যাটলিস্ট 1 ইয়ারের জন্য দেখা যাবে চিলড্রেনদের ক্ষেত্রে, তখনই তাকে বলা হচ্ছে ডিসথাইমিয়া। এগুলো এক ধরনের পারসিস্টেন্ট মুড ডিসঅর্ডার। এইরকম কিছু টার্মিনোলজিগুলো আছে, এগুলো সাইকোলজি বই থেকে, সাইকাট্রিক যে বই রয়েছে সেগুলো থেকে একটু টার্মিনোলজিগুলো একটু দেখে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, দ্য প্রসেস অফ ফাংশনাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ম্যাচুরেশন অফ ইন্ডিভিজুয়াল ইজ কল্ড, অপশন এ গ্রোথ, অপশন বি ডেভেলপমেন্ট, অপশন সি ম্যাচুরেশন, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। ফাংশনাল এবং ফিজিওলজিক্যাল ম্যাচুরেশন যখন হয় একজন ইন্ডিভিজুয়ালের, এই প্রসেসটাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি ডেভেলপমেন্ট। গ্রোথ হলো এক ধরনের ফিজিক্যাল ম্যাচুরেশনের প্রসেস। এর মাধ্যমে কি হয়, বডি যে ভেরিয়াস অর্গানগুলো রয়েছে সেগুলো সাইজে ইনক্রিজ হচ্ছে। এটা হলো আমাদের কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট, এবং এটা আমরা সহজে মেজার করতে পারি, ইঞ্চি বা সেন্টিমিটার, কেজি বা পাউন্ডে আমরা মেজার করতে পারি। ডেভেলপমেন্ট হলো ফাংশনাল আর ফিজিওলজিক্যাল ম্যাচুরেশন। এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের স্কিল, বডি ফাংশনের যে ক্যাপাসিটি সেগুলো হচ্ছে প্রোগ্রেসিভলি ইনক্রিজ হচ্ছে। এটা হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট, এটাও মেজার করা যায়, তবে মেজার করার জন্য বিভিন্ন ডেভেলপমেন্টাল টেস্ট রয়েছে। এখানে বেশ কিছু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্যারেক্টারিস্টিক্স বা প্রিন্সিপাল রয়েছে, যার মধ্যে একটা ইম্পর্টেন্ট রয়েছে যেটা থেকে অনেক সময় এমসিকিউ আসে, যে বডি যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে সেটার দুটো প্রসেসে হয়। একটা রয়েছে সেফালোকর্ডাল, একটা রয়েছে প্রক্সিমোডিস্টাল। সেফালোকর্ডাল মানে কি, ফ্রম হেড ডাউন টু টেল, মানে মাথা থেকে পায়ের দিকে এই ডিরেকশনে যখন ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে সেটাকে বলা হয় সেফালোকর্ডাল। আর যেটা বডির সেন্টার বা মিড লাইন থেকে পেরিফেরির ডিরেকশনে, পেরিফেরির দিকে যখন ডেভেলপমেন্টটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপিয়ার্স ফার্স্ট ইন দ্য ইনফ্যান্ট? অপশন এ ক্রিপিং, অপশন বি ক্রলিং, অপশন সি মিরর প্লে, অপশন ডি পিনসার গ্রেপস। একজন ইনফ্যান্টের মধ্যে এর মধ্যে কোন মাইলস্টোনটি ফার্স্ট অ্যাপিয়ার হয়, মানে এর মধ্যে কোনটা ফার্স্ট দেখা যায়, সবার আগে দেখা যাবে এগুলোর মধ্যে? অ্যান্সার অপশন সি মিরর প্লে।
চলুন দেখে নেওয়া যাক। মিরর প্লে মানে নিজের ছবি আয়নার মধ্যে দেখে নিজে সেটা এনজয় করছে। এটা মোটামুটি 5 to 6 মান্থ এজে বাচ্চাদের মধ্যে দেখা যায়, ইনফ্যান্টের মধ্যে। ক্রল অন অ্যাবডোমেন মানে যেটা পেটে ভর দিয়ে যেটা তারা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করে, সেটা মোটামুটি 8 to 9 মান্থে দেখা যায়। আর ক্রিপিং অন হ্যান্ড অ্যান্ড নি যেটা হামাগুড়ি দিতে পারে মোটামুটি 9 to 10 মান্থে দেখা যায়। আর যেটা পিনসার গ্রাফস রয়েছে, পিনসার গ্রাফস মোটামুটি 9 to 10 মান্থে দেখা যায়। কি করে মানে থাম আর ইন্ডেক্স ফিঙ্গার যেটা রয়েছে সেটা দিয়ে যখন জিনিস ধরতে পারছে। এর আবার দুটো টাইপ রয়েছে পিনসার গ্রাফসের, একটা ম্যাচিওর রয়েছে, একটা ইম্যাচিওর রয়েছে। ইম্যাচিওর মানে হচ্ছে থামের পুরো বেসটা দিয়ে এবং যে ইন্ডেক্স ফিঙ্গার রয়েছে সেটা দিয়ে ধরার চেষ্টা করছে, আর যখন থামের টিপ আর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ধরার চেষ্টা করছে সেটাকে ম্যাচিওর পিনসার গ্রাফস বলা হচ্ছে। তবে এর মধ্যে আমরা দেখলাম মিরর ইমেজ প্লে যেটা রয়েছে সেটাই কিন্তু সবার আগে হচ্ছে 5 to 6 মান্থ এজে একজন ইনফ্যান্টের মধ্যে এটা আগে দেখা যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইনফ্যান্ট ডাবল দেয়ার বার্থ ওয়েট বাই দ্য এজ অফ অপশন এ 3 মান্থ, অপশন বি 5 মান্থ, অপশন সি 9 মান্থ, অপশন ডি 12 মান্থ। ইনফ্যান্টের বার্থ ওয়েট কোন সময় গিয়ে মোটামুটি ডবল হয়ে যায় বার্থ ওয়েট যা থাকে? অ্যান্সার অপশন বি 5 মান্থে। ইনফ্যান্টের বার্থ ওয়েট যেটা রয়েছে সেটা ডাবল হয়ে যায় 5 মান্থে এবং ট্রিপল হয়ে যায় 1 ইয়ার এজে গিয়ে। আর হাইট যেটা রয়েছে সেটা মোটামুটি 1 ইয়ার এজে গিয়ে প্রায় 75 সেন্টিমিটার মতো হয়ে যায়। এগুলো কিন্তু আগে কোশ্চেনে এসেছে তাই এগুলোই বলছি। হেড সার্কামফারেন্স, চেস্ট সার্কামফারেন্সের ক্ষেত্রে চেস্ট সার্কামফারেন্স যেটা রয়েছে সেটা কিন্তু 3 সেন্টিমিটার কম হয় হেড সার্কামফারেন্সের থেকে। আর এই যে হেড সার্কামফারেন্স আর চেস্ট সার্কামফারেন্স রয়েছে এটা সমান হয়ে যায় প্রায় 1 ইয়ার এজের দিকে গিয়ে এটা কিন্তু ইকুয়াল হয়ে যায়, বা অনেক বইতে রয়েছে 6 to 12 মান্থ এজে গিয়েও ইকুয়াল হয়ে যায়। এই হেড সার্কামফারেন্স অ্যান্ড চেস্ট সার্কামফারেন্স যেটা রয়েছে দুটোই সমান হয়ে যায়। এই যে আমাদের হেড সার্কামফারেন্স রয়েছে ইনফ্যান্টের, সেটার ইনক্রিজের একটা রেট রয়েছে ফার্স্ট 6 মান্থে। ইনক্রিজের রেট হলো 1.5 সেন্টিমিটার পার মান্থ। ইনফ্যান্টদের ক্ষেত্রে ফার্স্ট যে টুথ রয়েছে সেটা এভারেজ দেখা গেছে অ্যাপেয়ার হয় অ্যারাউন্ড 6 to 7 মান্থে। তবে কিছু বেবিদের ক্ষেত্রে 3 মাসের দিকেও ফার্স্ট টুথ যেটা রয়েছে সেটা অ্যাপেয়ার হতে পারে, বা অনেক সময় লেট হয়ে হয়তো 1 ইয়ার পরেও টুথ যেটা রয়েছে সেটা অ্যাপেয়ার হয়। কিন্তু যদি এভারেজ বলে তাহলে 6 to 7 মান্থের দিকে অ্যাপেয়ার হয়, এবং সেটা আমাদের যে লোয়ার 2 সেন্ট্রাল ইনসিজার টুথ রয়েছে সেটাই হচ্ছে ফার্স্ট অ্যাপেয়ার হয়। এই যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের বিভিন্ন মাইলস্টোন রয়েছে, বিভিন্ন এই যে প্যারামিটারগুলো রয়েছে, এগুলো থেকে কিন্তু প্রায় নার্সিংয়ের এক্সামগুলোতে কোশ্চেন থাকে। নেক্সট কোশ্চেন, ফর্মুলা ফর ক্যালকুলেটিং বডি মাস ইন্ডেক্স ইজ as follows. Option A, height in centimeter square by weight in kg. Option B, height in meter square by weight in kg. Option C, weight in kg by height in centimeter square. Option D, weight in kg by height in meter square. BMI বা বডি মাস ইন্ডেক্স যে ক্যালকুলেশন হয় তার ফর্মুলা কোনটি? এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন মানে JEPBN তো এসেছে, এছাড়াও বিভিন্ন নার্সিংয়ের যে এক্সামগুলো রয়েছে এরকম কোশ্চেন কিন্তু আসে। এই BMI ফর্মুলা কোনটি? অ্যান্সার হলো অপশন ডি, ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার। ওয়েট কেজিতে কত রয়েছে সেটা বাই হাইট যেটা রয়েছে সেটা মিটার স্কোয়ারে। এটাই হচ্ছে BMIর ফর্মুলা। নেক্সট কোশ্চেন, posterior fontanelle close at option A 6 to 8 weeks, option B 6 to 8 month, option C 12 to 18 month, option D 8 to 10 month. posterior fontanelle বেবিদের আমরা দেখেছি যেটা দুটো ফন্টানেল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ফন্টানেল এবং পস্টেরিয়র ফন্টানেল। এই যে পস্টেরিয়র ফন্টানেল রয়েছে সেটা কখন ক্লোজ হয়? অ্যান্সার অপশন এ 6 to 8 উইক্সে সেটা ক্লোজ হয়ে যায়। বেবিদের ক্ষেত্রে দেখেছি আমরা দুটো মেনলি ফন্টানেল যেটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স রয়েছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ফন্টানেল এবং আরেকটি হচ্ছে পস্টেরিয়র ফন্টানেল। এই অ্যান্টেরিয়র ফন্টানেলকে বলা হয় ব্রেগমা, পস্টেরিয়র ফন্টানেলকে বলা হয় ল্যামডা। এই যে দুটো ফন্টানেল রয়েছে এগুলো কিন্তু ক্লোজ হয়ে যায়। অ্যান্টেরিয়র ফন্টানেল যেটা রয়েছে সেটা মোটামুটি 6 to 8 উইক্সের দিকে সেটা ক্লোজ হয়ে যায়, আর অ্যান্টেরিয়র ফন্টানেল যেটা রয়েছে সেটা নর্মালি একটু দেরিতে ক্লোজ হয়, 12 to 18 মান্থে গিয়ে সেটা ক্লোজ হয়ে যায়।
Next question, an abnormality seen or measured by people other than the patient is termed as option A sign, option B symptom, option C syndrome, option D both, option A and B. এখানে বলা হয়েছে পেশেন্টের কিছু অ্যাবনর্মালিটি হচ্ছে যেটা অন্য কেউ মানে সেটা হেলথ কেয়ার প্রোভাইডার হতে পারে, সে যখন সেটা দেখতে পাচ্ছে বা মেজার করতে পারছে পেশেন্টের মধ্যে যেটা অ্যাবনর্মালিটি হচ্ছে সেটাকে কি বলা হয়? অ্যান্সার অপশানে সাইন বলা হয়। সাইনকে কি বলা হয়? সাইন হলো এক ধরনের অবজেক্টিভ ডেটা। অবজেক্টিভ ডেটা কেন অবজেক্টিভ ডেটা বলা হচ্ছে? এটা আমরা নিজেরা দেখতে পাচ্ছি, অবজার্ভ করতে পারছি, ভেরিফাই করতে পারছি, মেজার করতে পারছি, সেখান থেকে এসেছে অবজেক্টিভ ডেটা। যেমন কি আমরা করতে পারি, অবজার্ভ করতে পারি, পেশেন্টের স্কিন র্যাশ হয়েছে, পেশেন্টের সোয়েলিং হয়েছে, পেশেন্টের সাইনোসিস হয়েছে, পেশেন্ট বমি করছে, ভমিটিং হচ্ছে, এগুলো হচ্ছে কি এক এক ধরনের এক একটা, এগুলো হচ্ছে সাইন যেগুলো একজন হেলথ কেয়ার প্রোভাইডার যেগুলো অবজার্ভ করতে পারছে। এছাড়াও ভাইটাল সাইন রয়েছে, ভাইটাল সাইন আমরা মেজার করতে পারি, টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার, আমরা এগুলো মেজার করতে পারি, তার মানে এগুলো হচ্ছে সাইন। নেক্সট এবার চলে আসি সিমটম। সিমটম কি? সিমটম হচ্ছে এক ধরনের সাবজেক্টিভ ডেটা। কিভাবে মনে রাখবো? সিমটমস হচ্ছে সাবজেক্টিভ ডেটা, মানে যেটা পেশেন্ট নিজে বলতে পারবে। পেশেন্ট যখন নিজে কিছু নিজের ফিলিং যেটা রয়েছে, পারসেপশন, নিজের এক্সপিরিয়েন্স যেটা পেশেন্ট নিজে বলতে পারছে সেটাকে বলা হচ্ছে সিমটম। এটা হচ্ছে সাবজেক্টিভ ডেটা। সিমটমের কিছু এক্সাম্পল হচ্ছে নজিয়া, পেশেন্টের বমি পাচ্ছে, নজিয়া, এটা হচ্ছে এক ধরনের সিমটম। পেশেন্টের ব্যথা হচ্ছে, হেডেক হচ্ছে, ফ্যাটিক, ডিজিনেস, অ্যাংজাইটি, ইচিং হচ্ছে, এগুলো এক একটা হচ্ছে সিমটম যেগুলো পেশেন্ট আমাদের বলবে, সেটা হচ্ছে সাবজেক্টিভ ডেটা, সিমটম বলা হয়। আর অবজেক্টিভ ডেটা যেটা আমরা অবজার্ভ করতে পারবো, মেজার করতে পারবো বা আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সাইন। আর এই সাইন এবং সিমটমকে একসঙ্গে বলা হচ্ছে সিনড্রোম। নেক্সট কোশ্চেন, gland which contain both exocrine and endocrine part is option A pituitary, option B pancreas, option C thyroid, option D uterus. এর মধ্যে কোন গ্ল্যান্ডটির বোথ ফাংশন রয়েছে, এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন ফাংশন রয়েছে, মানে যেটা মিক্সড গ্ল্যান্ড বলা হয়? অ্যান্সার অপশন বি প্যাংক্রিয়াস। প্যাংক্রিয়াস হলো আমাদের মিক্সড গ্ল্যান্ড যার দুটোই ফাংশন রয়েছে, এক্সোক্রাইন প্যাংক্রিয়াস এবং এন্ডোক্রাইন প্যাংক্রিয়াস দুটোই ফাংশন রয়েছে। এটা রয়েছে আমাদের প্যাংক্রিয়াস। এই প্যাংক্রিয়াসকে মিক্সড গ্ল্যান্ড বলা হয় কারণ এর দুটোই রোল রয়েছে, এক্সোক্রাইন ফাংশনও রয়েছে। এক্সোক্রাইন ফাংশনটাই মেজর ফাংশন, যেটা প্রায় 98% দেখা যায়। মেজর যেটা ফাংশন সেটা হচ্ছে এক্সোক্রাইন। এক্সোক্রাইন ফাংশনে কি হচ্ছে, এই যে আমাদের প্যাংক্রিয়াস রয়েছে, এটা বিভিন্ন যে ডাইজেস্টিভ এনজাইমগুলো রয়েছে সেগুলো প্রডিউস করে এবং সিক্রেট করে, এবং সেটা এই যে প্যাংক্রিয়াটিক ডাক্ট রয়েছে এই ডাক্টের মাধ্যমে এসে এটা আমাদের ডিওডেনাম, স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট, এখানে এসে আমাদের মানে ডাইজেস্টিভ যেহেতু এনজাইম আমাদের এখানে এসে খাবারের সঙ্গে মিশে যাচ্ছে, এবং কি মোটামুটি যে ডাইজেস্টিভ এনজাইমগুলো রয়েছে, অ্যামাইলেজ রয়েছে কার্বোহাইড্রেট ডাইজেশনে হেল্প করছে, লাইপেজ রয়েছে যেটা ফ্যাট ডাইজেশনে হেল্প করছে, টিপসিন, কাইমোটিপসিন রয়েছে যেটা প্রোটিন ডাইজেশনে হেল্প করছে। এই রোলটা হচ্ছে, এটা হলো এক্সোক্রাইন ফাংশন। এখানে মেনলি যেটা আমরা কি দেখলাম, যে ডাইজেস্টিভ যে এনজাইম রয়েছে, ডাইজেস্টিভ এনজাইমগুলো প্রডিউস হচ্ছে এবং সিক্রেট হচ্ছে ডাক্টের মাধ্যমে এখানে এসে খাবারের সঙ্গে মিশে যাচ্ছে, এটা হচ্ছে এক্সোক্রাইন। আর এন্ডোক্রাইন ফাংশন মানে এন্ডোক্রাইন রিলেটেড টু আমরা জানি কি করবে, হরমোন প্রডিউস করবে। এন্ডোক্রাইন ফাংশনটা স্মলার পোর্শন, মেনলি 2% দেখা যায় প্যাংক্রিয়াসের। এটা কি, এই ফাংশনে কি করছে, হরমোন প্রডিউস করছে, এবং হরমোন প্রডিউস করছে সেটা ডিরেক্টলি কি হচ্ছে, ব্লাডের সঙ্গে ব্লাডে সিক্রেট হচ্ছে। সেটা প্যাংক্রিয়াসের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স রয়েছে যেখানে আলফা, বিটা, ডেল্টা এই সেলগুলো রয়েছে। আলফা সেল থেকে সিক্রেট হয় গ্লুকাগন, যেটা আমাদের বডির যদি ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায় সেটা বাড়াতে সাহায্য করে। আর বিটা সেল থেকে সিক্রেট হয় ইনসুলিন, আমাদের বডির যদি ব্লাড গ্লুকোজ লেভেল যদি বেড়ে যায় সেটাকে কমাতে সাহায্য করে ইনসুলিন। আর ডেল্টা সেল থেকে সিক্রেট হয় সোমাটোস্ট্যাটিন, যেটা ইনহিবিট করে বোথ ইনসুলিন এবং গ্লুকাগনকে। এটাই হলো এন্ডোক্রাইন ফাংশন। আর এক্সোক্রাইন ফাংশন মানে যেটা এনজাইম সিক্রেট করছে। এই দুটো যে রোল রয়েছে প্যাংক্রিয়াসের, এই জন্যই প্যাংক্রিয়াসকে কিন্তু বলা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। নেক্সট কোশ্চেন, দ্য ফ্লো অফ প্যাংক্রিয়াটিক জুস ইনটু দ্য ডিওডেনাম ইজ কন্ট্রোলড বাই অপশন এ অ্যাম্পুলা অফ ওয়াটার, অপশন বি স্ফিংক্টার অফ ওডি, অপশন সি ডাক্ট অফ উইটসাং, অপশন ডি গ্ল্যান্ড অফ বার্নার্স। এখানে মেনলি আমাদের যে দেখলাম আগেই প্যাংক্রিয়াটিক জুস মানে প্যাংক্রিয়াস থেকে প্যাংক্রিয়াটিক ডাক্ট হয়ে ডিওডেনামের মধ্যে এসে যে প্যাংক্রিয়াটিক জুসটা মানে সেখানে এসে মিশছে, এটা কন্ট্রোল হয় কার দ্বারা?
অ্যান্সার অপশন বি, স্পিংটার অফ ওডি দ্বারা কন্ট্রোল হয়। এটা রয়েছে আমাদের প্যানক্রিয়াটিক ডাক্ট। আর এদিক থেকে আমরা জানি কি এসেছে, আমাদের লিভার থেকে প্রথমে বাইল এসে এখানে আমরা জানি স্টোর হয় গল ব্লাডারে, এবং সেখান থেকে এই যে কমন বাইল ডাক্ট রয়েছে, সেই কমন বাইল ডাক্ট কি হচ্ছে, এখানে এসে প্যানক্রিয়াটিক ডাক্টের সঙ্গে মিশছে। এই যে দুটো ডাক্ট আবার এখানে এসে মিশলো, এটাকে বলা হচ্ছে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। এটাকে বলা হচ্ছে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা, এই যেহেতু এখানে এসে মিশছে। আর এইখানে এই যে ডিওডেনাল প্যাপিলা যে বলা হচ্ছে এই জায়গাটিকে ডিওডেনামের, এই ডিওডেনাম প্যাপিলার কাছেই রয়েছে হেপাটো প্যানক্রিয়াটিক স্পিংটার। হেপাটো প্যানক্রিয়াটিক স্পিংটার বা যেটাকেই বলা হচ্ছে স্পিংটার অফ ওডি। এর কাজ স্পিংটার মানে আমরা জানি কি করবে, কন্ট্রোল করবে। এইখান থেকে যে সিক্রেশনগুলো আসছে সেটা যে আমাদের এই ডিওডেনামে রিলিজ হবে সেটাকে কন্ট্রোল করছে। তাহলে নর্মালি আমরা কি জানলাম, প্যানক্রিয়াস থেকেও যে সিক্রেশনটা আসবে সেটাও কন্ট্রোল হবে কার দ্বারা, এখানে যে হেপাটো প্যানক্রিয়াটিক স্পিংটার বা স্পিংটার অফ ওডি রয়েছে সেটাই কন্ট্রোল করবে। নেক্সট কোশ্চেন, the part of the brainstem that regulate heart rate, breathing, swallowing, coughing and sneezing is the option A medulla oblongata, option C cerebrum, option C cerebellum, option D hypothalamus। আমাদের ব্রেনস্টেমের এর মধ্যে কোন পার্টটি আমাদের হার্ট রেট, ব্রিদিং, সোয়ালোয়িং, কাফিং, স্নিজিং এগুলো কন্ট্রোল করে বা রেগুলেট করে? অ্যান্সার অপশন এ মেডুলা অবলঙ্গাটা। এখানে আমাদের ব্রেনের বেশ কিছু পার্টগুলো রয়েছে, যেমন আমাদের ব্রেনের এটাকে বলা হচ্ছে পুরো সেরিব্রাম, এর মধ্যে আবার এটা রয়েছে সেরিব্রাল কর্টেক্স আর এটা রয়েছে কর্পাস ক্যালোসাম, এবং আমাদের ডাইএনসেফেলনের মধ্যে থ্যালামাস রয়েছে, এখানে পিনিয়াল বডি রয়েছে, আমাদের হাইপোথ্যালামাস রয়েছে। এছাড়াও কি রয়েছে আমাদের এখানে রয়েছে ব্রেন স্টেমের মধ্যে এটা রয়েছে আমাদের মিড ব্রেন, এটা পন্স, এটা মেডুলা অবলঙ্গাটা, আর এখানে আমাদের রয়েছে সেরিবেলাম, এটা হচ্ছে আমাদের সেরিবেলাম, আর এটা আমাদের স্পাইনাল কর্ডে গেছে। এই যে মেডুলা অবলঙ্গাটা, এই মেডুলা অবলঙ্গাটার মধ্যে কি রয়েছে, ভাইটাল সেন্টার রয়েছে। এই ভাইটাল সেন্টারের মধ্যে কি কি সেন্টার রয়েছে, কার্ডিওভাস্কুলার সেন্টার রয়েছে, রেসপিরেটরি সেন্টার রয়েছে, রিফ্লেক্স সেন্টার অফ ভমিটিং, কাফিং, স্নিজিং, সোয়ালোয়িং, এই রিফ্লেক্স সেন্টারগুলো রয়েছে। তাহলে আমাদের এই যে হার্ট রেট, স্নিজিং, কাফিং, সোয়ালোয়িং, ভমিটিং এগুলো সব রেগুলেট হচ্ছে কার দ্বারা, আমাদের এই মেডুলা অবলঙ্গাটার দ্বারা। নেক্সট কোশ্চেন, IMNCI target group is option A up to 5 years, option B up to 10 years, option C up to 15 years, option D up to 1 year। IMNCI target age group কোনটি? অ্যান্সার অপশন এ আপ টু 5 ইয়ার or 0 to 5 years হচ্ছে IMNCI বেনিফিশিয়ারি যারা রয়েছে 0 to 5 years। 0 to 2 মান্থের একটা এজ গ্রুপ রয়েছে, আর 2 to 5 ইয়ার্সের 2 month to 5 ইয়ার্সের একটা এজ গ্রুপ রয়েছে। IMNCI ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিওনেটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেসেস। এখানে টার্গেট এজ গ্রুপ হলো 0 to 2 month এবং 2 month থেকে 5 ইয়ার, আপ টু 5 ইয়ার্স এজ পর্যন্ত টার্গেট রয়েছে এজ গ্রুপ। এবং এই যে IMNCI রয়েছে দুটো টাইপ রয়েছে, একটা কমিউনিটি বেসড রয়েছে, একটা ফেসিলিটি বেসড রয়েছে। এই যে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিওনেটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেস রয়েছে IMNCI, এই IMNCIতে বিভিন্ন ডিজিজ রয়েছে, বেশ কিছু ডিজিজ যেগুলোর ট্রিটমেন্ট সুন্দর করে একটা ফরম্যাটের মাধ্যমে কিন্তু দেওয়া রয়েছে। বেশ কিছু ডিজিজ যার ম্যানেজমেন্ট যেমন ডায়রিয়া, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন নিউমোনিয়া, ম্যালেরিয়া, অ্যাকিউট ইয়ার ইনফেকশন, মিজিলস, ম্যালনিউট্রিশন, অ্যানিমিয়া, এগুলো কিন্তু সুন্দর করে বলা রয়েছে। এখানে দুটো স্যাম্পেল রয়েছে, একটা রয়েছে কেস ম্যানেজমেন্ট প্রসেস, এখানে এটা রয়েছে লেস দেন 2 month এজের জন্য 0 to 2 month, আর এইদিকে এটা রয়েছে 2 month থেকে 5 ইয়ার এজ পর্যন্ত। এই যে IMNCIতে কালার কোডিং রয়েছে তিনটে, গ্রিন কালার রয়েছে, ইয়েলো কালার রয়েছে, পিঙ্ক কালার রয়েছে। গ্রিন কালার হলো হোম ম্যানেজমেন্টের জন্য, ইয়েলো কালার হচ্ছে ট্রিটমেন্ট অ্যাট আউটপেশেন্ট হেলথ ফেসিলিটি, আর পিঙ্ক কালার হলো আর্জেন্ট রেফারাল। নেক্সট কোশ্চেন, in disease cycle, the time interval between the entry of the disease agent in the body and manifestation of clinical sign and symptom is called option A incubation period, option B prodromal period, option C fastigium, option D defection। ডিজিজ সাইকেলের এখানে কিছু ফেজ দেওয়া রয়েছে, স্টেজগুলো। এর মধ্যে বলা হচ্ছে যখন কোনো ডিজিজের যে এজেন্ট রয়েছে সেটা বডির মধ্যে এন্ট্রি করছে এবং যখন ফার্স্ট ক্লিনিক্যাল সাইন অ্যান্ড সিমটম প্রডিউস করছে, তার মধ্যে যে টাইম ইন্টারভেল সেটাকে কি বলা হয়? অ্যান্সার
অপশন এ ইনকিউবেশন পিরিয়ড বলা হয়। ডিজিজ সাইকেলের যে স্টেজগুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট যেটা বললাম ইনকিউবেশন পিরিয়ড, মানে ডিজিজের একটা এজেন্ট এন্ট্রি করছে বডিতে এবং বডির মধ্যে যে মানে একজন হোস্টের মধ্যে এলো, একজন হিউম্যানের মধ্যেই এলো, তার যে ক্লিনিক্যাল সাইন সিমটম যখন শুরু হচ্ছে সেই যে সময়টা ডিজিজের যে এজেন্ট যেটা বডিতে এন্ট্রি করার পর থেকে ফার্স্ট সাইন অ্যান্ড সিমটম অ্যাপেয়ার হওয়া পর্যন্ত যে সময়টা সেটাকেই বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। নেক্সট কি রয়েছে, নেক্সট হলো প্রোড্রোমাল পিরিয়ড। এই পিরিয়ডে কি হয়, এই পিরিয়ডটা শর্ট পিরিয়ডের জন্য হয়, মোটামুটি 1 থেকে 4 দিন মতো হয়ে থাকে। এই পিরিয়ডে কিন্তু ভেগ সাইন সিমটম দেখা যায়। যেহেতু ভেগ সাইন সিমটম দেখা যাচ্ছে, সাইন সিমটমগুলো ক্লিয়ার কাট নয়, তাই এক্ষেত্রে কিন্তু ডায়াগনোসিস করা পসিবল হয় না। ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইউজুয়ালি এখানে পসিবল হয় না। নেক্সট হচ্ছে ফাস্টিজিয়াম। এই ফাস্টিজিয়াম এই স্টেজে গিয়ে কি দেখা যায়, ডিজিজের যে হাইট এখানেই মেনলি দেখা যায়, এটাকে ডিজিজের হাইটটাকেই রিপ্রেজেন্ট করছে ফাস্টিজিয়াম স্টেজ। এখানে সাইন সিমটমগুলো ডিজিজের ক্লিয়ার কাট দেখা যাবে। যেহেতু সাইন সিমটমগুলো ক্লিয়ার কাট দেখা যাচ্ছে, তো এই ক্ষেত্রে কিন্তু ডিজিজের যে ডায়াগনোসিস সেটা কিন্তু মানে সেটা ডায়াগনোসিস করাটা পসিবল হবে এবং পেশেন্ট এখানে অনেকটাই অসুস্থ থাকবে, বেডে কনফাইন থাকবে, অনেকটাই পেশেন্ট এখানে অসুস্থ হবে এই স্টেজে গিয়ে। নেক্সট স্টেজ হচ্ছে ডিফারভেশনস। ডিফারভেশনসে কী হবে, পেশেন্ট এবারে আস্তে আস্তে কিছুটা বেটার ফিল করতে শুরু করবে। পেশেন্টের যে ইমিউন সিস্টেম রয়েছে, ডিফেন্স সিস্টেম রয়েছে, সেটা এবারে রেসপন্স করতে শুরু করবে। ডিজিজের যে এজেন্ট তার সঙ্গে ফাইট করা শুরু করবে। পেশেন্ট এবারে ধীরে ধীরে একটু ভালো ফিল করতে, বেটার ফিল করতে শুরু করবে। নেক্সট স্টেজ হচ্ছে 5 নম্বর স্টেজ হলো কনভালসেন্স। কনভালসেন্স এই স্টেজে গিয়ে কি হয়, পেশেন্টের রিকভারি এস্টাবলিশ হয়ে যায়। পেশেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি মানে সুস্থ হতে শুরু করে, পেশেন্টের যে হেলথ কন্ডিশন সেটা ফার্স্ট ইমপ্রুভ করতে শুরু করে। লাস্ট স্টেজ যেটা রয়েছে ডিজিজ সাইকেলের 6 নম্বর স্টেজ, সেটা হচ্ছে ডিফেকশন। এই স্টেজে গিয়ে কি হয়, পেশেন্ট রিকভার হয়ে যায় তার যে ডিজিজ বা ইলনেস হয়েছিল সেটা থেকে। এই 6টা স্টেজ রয়েছে ডিজিজ সাইকেলে। এই যে 6টা স্টেজ রয়েছে, ইনকিউবেশন, প্রোড্রোমাল স্টেজ, এটা রয়েছে হাইট রয়েছে ডিজিজের, ফাস্টিজিয়াম, এইখানেই হচ্ছে ক্লিনিক্যাল যে সাইন সিমটমগুলো ক্লিয়ার কাট দেখা যাচ্ছে, পেশেন্ট অনেকটাই এখানে অসুস্থ হয়ে পড়েন, এইখানে ডায়াগনোসিসটা করা পসিবল হয়। নেক্সট হচ্ছে ডিফারভেশনস, নেক্সট কনভালসেন্স এবং লাস্ট স্টেজ হচ্ছে ডিফেকশন। নেক্সট কোশ্চেন, an outbreak of disease in a community in excess of normal expectation and derived from a common or a propagated source is called option A epidemic, option B endemic, option C sporadic, option D pandemic. যখন কোনো ডিজিজের আউটব্রেক হচ্ছে একটা কমিউনিটিতে নর্মাল এক্সপেকটেশনের থেকেও বেশি, তখন তাকে কি বলা হচ্ছে? অ্যান্সার অপশন এ, তখন তাকে বলা হয় এপিডেমিক। চলুন দেখে নেওয়া যাক। এপিডেমিক মানে একটা ডিজিজের আউটব্রেক হচ্ছে একটা কমিউনিটিতে, তার নর্মাল যে এক্সপেকটেশন তার থেকে যখন বেশি হচ্ছে, এক্সেস হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে এপিডেমিক। নেক্সট কোশ্চেন, দ্য কনস্ট্যান্ট প্রেজেন্স অফ ডিজিজ উইদিন আ জিওগ্রাফিক এরিয়া ইজ কল্ড অপশন এ স্পোরাডিক, অপশন বি প্যান্ডেমিক, অপশন সি এন্ডেমিক, অপশন ডি এপিডেমিক। যখন কোনো ডিজিজ একটা নির্দিষ্ট জিওগ্রাফিক এরিয়ার মধ্যে কনস্ট্যান্ট প্রেজেন্ট থাকছে, তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন তখন সি এন্ডেমিক বলা হয়। এন্ডেমিক মানে হচ্ছে যখন একটা ডিজিজ জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে কনস্ট্যান্ট প্রেজেন্ট থাকছে। নেক্সট কোশ্চেন, দ্য ইনসিডেন্স অ্যাট ইন্টারভেল অফ সিঙ্গেল স্ক্যাটার কেসেস অফ ডিজিজ ইজ কল্ড দ্য অপশন এ স্পোরাডিক, অপশন বি এন্ডেমিক, অপশন সি এপিডেমিক, অপশন ডি প্যান্ডেমিক। যখন কোনো ডিজিজ একটা মানে স্ক্যাটার কেস পাওয়া যাবে, ছড়িয়ে ছিটিয়ে এখানে ওখানে যখন কেসগুলো পাওয়া যাবে, তখন তাকে কি বলা হচ্ছে? অ্যান্সার অপশন এ স্পোরাডিক বলা হয়। স্পোরাডিক মানে হচ্ছে ইনসিডেন্সটা অ্যাট ইন্টারভেল অফ সিঙ্গেল ইন্টারভেলে হবে, স্কেটার কেস পাওয়া যাবে ডিজিজে, ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যাবে। এই যে স্কেটার কেসটা পাওয়া যাচ্ছে, এই স্কেটার কেস মানে স্পোরাডিকটাই কিন্তু পরে কি হয়, এপিডেমিকে পরিণত হয়ে যায়। মানে এটা হচ্ছে এপিডেমিক যে কন্ডিশন, এপিডেমিক ডিজিজগুলোর হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এইভাবে স্কেটার হতে হতে কি হবে, একটা কমিউনিটির মধ্যে কি হবে, তার যে নর্মাল এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি দেখা যাবে কেস, এক্সেস হয়ে যাবে, আউটব্রেক হবে ডিজিজে, তখন সেটা হয়ে যাচ্ছে কি এপিডেমিক। নেক্সট কোশ্চেন,
Disease which spread from country to country is called option A endemic, option B pandemic, option C epidemic, option D sporadic. যখন কোনো ডিজিজের একটা বড় আকারে যখন মানে ছড়িয়ে পড়ছে কান্ট্রি থেকে কান্ট্রি, যখন ছড়িয়ে পড়ছে এক দেশ থেকে অন্য দেশে, তখন তাকে কি বলা হচ্ছে? অ্যান্সার অপশন বি, তখন তাকে বলা হয় প্যান্ডেমিক ডিজিজ। প্যান্ডেমিক মানেই হচ্ছে যখন স্প্রেড করবে কান্ট্রি টু কান্ট্রি আর হোল ওয়ার্ল্ডের মধ্যেও সেটা স্প্রেড করতে পারে। আমরা দেখেছি এর ভালো এক্সাম্পল হচ্ছে কি কোভিড-19, এছাড়াও এডস রয়েছে, এগুলো হচ্ছে প্যান্ডেমিক ডিজিজের কিছু এক্সাম্পল। নেক্সট কোশ্চেন, ফলোইং হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং রিডিং অফ দ্য স্টেজ অফ দ্য ভ্যাকসিন ভায়াল মনিটর? Option A, the inner square is lighter than the outer circle. If the expiry date has not been passed, use the vaccine. Option B, the color of inner square match that of the outer circle, use the vaccine. Option C, the color of the inner square is darker than the outer circle, use the vaccine. Option D, all of the above. এর মধ্যে কোনটা ট্রু রয়েছে? ভ্যাকসিন ভায়াল যে মনিটর রয়েছে, ভ্যাকসিন ভায়াল মনিটরের বেশ কিছু রিডিং এখানে দেওয়া রয়েছে, এর মধ্যে কোন স্টেটমেন্টটি ট্রু? অ্যান্সার অপশন এ, ইনার স্কোয়ার যখন লাইটার থাকবে আউটার সার্কেলের থেকে এবং এক্সপায়ারি ডেট যদি না মানে যে ভ্যাকসিনটা রয়েছে সেটা যদি এক্সপায়ার না হয় তখনও সেটা আমরা ইউজ করতে পারবো। মানে ভ্যাকসিনটা এক্সপায়ার হবে না, তার ডেট থাকবে এবং ইনার স্কোয়ারটা লাইটার হবে আউটার সার্কেলের থেকে, তখন আমরা সেই ভ্যাকসিনটা ইউজ করতে পারবো। ইনার স্কোয়ারের কালার আউটার সার্কেলের সঙ্গে যদি ম্যাচ করে যায় কালারটা, তাহলেও আমরা কিন্তু ইউজ করব না, এবং ইনার স্কোয়ারের কালার যদি ডার্কার হয় আউটার সার্কেলের থেকে, তখনও কিন্তু আমরা ভ্যাকসিনটা ইউজ করতে পারবো না, কারণ ভ্যাকসিন ভায়াল মনিটরের কিছু রুলস রয়েছে রিডিংয়ের। চলুন দেখে নেওয়া যাক। এখানে সেগুলো দেওয়া রয়েছে, এখানে ডিসকার্ড পয়েন্ট, বিয়ন্ড দ্য ডিসকার্ড পয়েন্ট এখানে দেওয়া রয়েছে, স্টেজ 1 স্টেজ 2 রয়েছে আমাদের অপশানে যেগুলো ছিল সেগুলো। এখানে মোটামুটি যেটা বলা হচ্ছে যে এখানে ইনার স্কোয়ারটা এখানে কিন্তু লাইটার রয়েছে আউটার সার্কেলের থেকে এবং এক্সপায়ারি ডেট হয়নি, এখনও এক্সপায়ার হয়নি, এই ভ্যাকসিনটা ইউজ করা যাবে। এখানেও তাই, এখানেও লাইটার রয়েছে, তবে একটু চেঞ্জ হয়েছে, তবে লাইটার রয়েছে, কিন্তু এখানে দুটো কালারই ম্যাচ করে গেছে, তার মানে এটা আমরা ইউজ করতে পারবো না। নেক্সট এখানে ডার্কার হয়ে গেছে ইনার সার্কেল আউটার সার্কেলের থেকে, এটাও আমরা ইউজ করতে পারবো না। এই যে লেভেলটা থাকে এটা এক ধরনের হিট সেন্সিটিভ লেভেল, এর মাধ্যমেই আমরা এই যে ভ্যাকসিন ভায়াল মনিটরিং করতে পারছি। এখানে সেগুলোই আরেকবার দেওয়া রয়েছে, কখন আমরা ইউজ করতে পারবো আর কখন আমরা ইউজ করতে পারবো না। নেক্সট কোশ্চেন, আফটার টেকিং টেম্পারেচার থার্মোমিটার নিড টু ক্লিন ফ্রম অপশন এ বাল্ব টু স্টেম, অপশন বি স্টেম টু বাল্ব, অপশন সি মিডল টু স্টেম, অপশন ডি মিডল টু বাল্ব। টেম্পারেচার দেখা হয়ে গেছে, দেখার পরে থার্মোমিটার আমরা কিভাবে ক্লিন করব? অ্যান্সার অপশন বি, স্টেম থেকে বাল্বের দিকে আমরা ক্লিন করব। কেন করব চলুন দেখে নেওয়া যাক। এটা হচ্ছে থার্মোমিটারের এটা বাল্ব আর এটা রয়েছে স্টেম। টেম্পারেচার যখন আমাদের দেখা হয়ে যাবে, দেখা হয়ে যাওয়ার পরে আমরা সব সময় স্টেম থেকে বাল্বের দিকে ক্লিন করব। কেন আমরা করব? কারণ এটা পেশেন্টের কন্ট্যাক্টে গেছে, আমরা সব সময় যেটা লেস ইনফেকশাস সেই সাইড থেকে মোর ইনফেকশাস সাইডের দিকে ক্লিন করব, ইনফেকশনটাকে যাতে না আরও বেশি ছড়িয়ে পড়ে। তো আমরা যদি এদিক থেকে করি তাহলে কি হবে? এইটা বেশি ইনফেকশাস এটাকে আমরা ধরছি, তাহলে এদিক থেকে এদিকে আরও যাবে। তো এই জন্য আমরা কি করব, টেম্পারেচার যখন দেখা হয়ে যাবে আমরা স্টেম থেকে বাল্বের দিকে এই ডিরেকশনে থার্মোমিটার ক্লিন করব। নেক্সট কোশ্চেন, tracheostomy is usually performed between the tracheal ring of cartilage of option A 4th and 5th, option B 3rd and 4th, option C 2nd and 3rd, option D 1st and 2nd। ট্রাকিওস্টোমি যে পারফর্ম করা হয় ইউজুয়ালি জেনারেলি ট্রাকিয়াল যে রিং রয়েছে, ট্রাকিয়াল রিং অফ কার্টিলেজ, কোন রিংয়ের মানে কোন রিংয়ের মধ্যে সেটা পারফর্ম করা হয় ট্রাকিওস্টোমি? অ্যান্সার অপশন সি, 2nd and 3rd যে রিং রয়েছে ট্রাকিয়ার সেখানে পারফর্ম করা হয়। এখানে রয়েছে 2nd আর 3rd রয়েছে এইখানে ট্রাকিওস্টোমির সাইড, এখানে পারফর্ম করা হয়। নেক্সট কোশ্চেন, ইন লাম্বার পাংচার দ্য নিডল ইজ ইনসার্টেড বিটুইন অপশন এ L3 অ্যান্ড L4, অপশন বি L1 অ্যান্ড L2, মানে এটা হচ্ছে লাম্বার যে রয়েছে আমাদের লাম্বার ভার্টিব্রা সেটার কথাই বলা রয়েছে।
অপশন সি L2 অ্যান্ড L3, অপশন ডি অ্যাট L1। লাম্বার পাংচার যখন করা হয় নিডিল তখন ইনসার্টেড করা হবে, নিডিলটা কোথায় ইনসার্ট করা হবে? এখানে L3 L4 মানে এগুলো তো লাম্বার ভার্টিব্রা রয়েছে। আমরা যে লাম্বার পাংচার করব, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কালেকশন করি বা স্পাইনাল অ্যানাস্থেসিয়া আমরা দেই, তো করার জন্য আমাদের লাম্বার পাংচার করতে হবে। আমরা কোথায় সেটা করব? অ্যান্সার অপশন এ লাম্বার 3 এবং লাম্বার 4 যে ভার্টিব্রা রয়েছে তার মাঝখানে, তার মিডিলে। এখানে রয়েছে আমাদের L3 এবং L4, সাধারণত এইখানে হচ্ছে আমরা যে নিডিল রয়েছে সেটা ইনসার্ট করব। নেক্সট কোশ্চেন, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি মে বি produced by option A vaccination, option B through transplacental maternal antibody, option C through clinical or subclinical infection, option D through antiserum injection। আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি এর মধ্যে কার দ্বারা প্রডিউস হবে? অ্যান্সার অপশন এ ভ্যাকসিনেশনের দ্বারাই কিন্তু আমাদের আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি প্রডিউস হবে। চলুন দেখে নেওয়া যাক। ইমিউনিটি রয়েছে, ইমিউনিটির মধ্যে অ্যাক্টিভ ইমিউনিটি রয়েছে, প্যাসিভ ইমিউনিটি রয়েছে। অ্যাক্টিভ ইমিউনিটি আবার দু ধরনের রয়েছে, ন্যাচারাল অ্যাক্টিভ রয়েছে, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি রয়েছে। ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি কখন প্রডিউস হবে? আমাদের কোনো ক্লিনিক্যাল বা সাবক্লিনিক্যাল কোনো ইনফেকশন হলো, যেমন আমরা জানি যে চিকেন পক্স হয়েছে, মিজিলস হয়েছে, এটা হওয়ার পরে আমরা জানি তার মধ্যে একটা ইমিউনিটি ডেভেলপ করে। এটা হচ্ছে ক্লিনিক্যাল বা সাবক্লিনিক্যাল ইনফেকশনের মাধ্যমে আমাদের ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটিটা আমাদের এস্টাবলিশ হলো। এছাড়াও আমরা কি করি? ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা কি করি? ভ্যাকসিনেশন অ্যাডমিনিস্টার করা হয় কিসের জন্য? আমাদের আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটির জন্য। আর্টিফিশিয়ালি যেহেতু আমরা এটা অ্যাডমিনিস্টার করছি, করে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে কি করছি? আমরা ইমিউনিটি সিস্টেমটাকে আমরা প্রোটেক্ট করে রাখছি। যেমন আমরা বিভিন্ন ভ্যাকসিন রয়েছে, যেমন বিসিজি ভ্যাকসিন রয়েছে, হেপবি ভ্যাকসিন রয়েছে, ডিপিটি, টিডি, এসব যে ভ্যাকসিনগুলো রয়েছে এর মাধ্যমে বিভিন্ন ডিজিজ থেকে আমরা আমাদেরকে প্রোটেক্ট করতে পারছি। এছাড়াও কিছু প্যাসিভ ইমিউনিটি রয়েছে। প্যাসিভের আবার ন্যাচারাল প্যাসিভ রয়েছে, আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি রয়েছে। ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি, অ্যাক্টিভ মানে ডিরেক্ট, প্যাসিভ মানে আমরা জানি ভায়াতে হবে। প্যাসিভ ইমিউনিটি মানে ন্যাচারাল প্যাসিভ মানে যখন ট্রান্সপ্লাসেন্টাল মেটারনাল ইমিউনোগ্লোবিউলিন যখন তার নিউবর্ন বেবির মধ্যে যাচ্ছে, নিউবর্ন বেবি তার বেবির মধ্যে যখন যাচ্ছে, প্লাসেন্টার মাধ্যমে সেটা যাচ্ছে মায়ের থেকে বেবির কাছে এবং বেবিকে প্রোটেক্ট করছে। এই যে আইজিজিটা ট্রান্সফার হলো ইমিউনোগ্লোবিউলিন জি, এর মাধ্যমে বেবিকে বিভিন্ন ইনফেকশনের হাত থেকে প্রোটেক্ট করছে। আর আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি মানে বিভিন্ন যে অ্যান্টিসিরাম ইনজেকশন দেওয়া হচ্ছে, সেই অ্যান্টিসিরাম ইনজেকশন দেওয়ার মাধ্যমে যখন আমাদের ইমিউনিটিটা প্রোটেক্ট করা হচ্ছে, আমাদের ইমিউন সিস্টেমকে, তখন হচ্ছে সেটা বলা হচ্ছে আমাদের প্যাসিভ artificial immunity. Next question, which is the only antibody that can cross placenta? Option A immunoglobulin A, option B immunoglobulin G, option C immunoglobulin E, option D immunoglobulin M। এর মধ্যে কোন অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিলিন প্লাসেন্টা ক্রস করতে পারে? অ্যান্সার অপশন বি ইমিউনোগ্লোবিউলিন জি। ইমিউনোগ্লোবিউলিন এ যেটা রয়েছে, ইমিউনোগ্লোবিউলিন এ আমাদের বিভিন্ন যে বডির যে সিক্রেশনগুলো রয়েছে, মিল্ক, স্যালাইভা, টিয়ার, সোয়েট, নেজাল ফ্লুইড, কোলোস্টাম, রেসপিরেটারি, ইন্টেস্টাইনাল, জেনিটাল যে বিভিন্ন সিক্রেশন রয়েছে তার মধ্যে প্রেজেন্ট থাকে এবং আমাদের বডির যে বিভিন্ন সারফেসগুলো রয়েছে সেই বডির বিভিন্ন সারফেসগুলোকে প্রোটেক্ট করছে ইমিউনোগ্লোবিউলিন এ। ইমিউনোগ্লোবিউলিন জি হচ্ছে, এটা হচ্ছে মেজর সিরাম ইমিউনোগ্লোবিউলিন এবং এটা কি করছে? প্লাসেন্টা ক্রস করতে পারে। এবং এই যে ইমিউনোগ্লোবিউলিন জি রয়েছে, এটা কিন্তু কোনো ইনফেকশন হলে শরীরে এটা একটু লেটে অ্যাপেয়ার হয়, কিন্তু লঙ্গার পিরিয়ড ধরে থাকে। আর বডিতে কোনো ইনফেকশন যদি হয় তখন ইমিডিয়েট আমাদের ইনিশিয়াল ইমিউন রেসপন্স হিসেবে আমাদের যে ইমিউনোগ্লোবিউলিন এম রয়েছে সেটাই কিন্তু আর্লি, সেটা কিন্তু রেসপন্স করে। কোনো ইনফেকশন হলে আর্লি অ্যাপেয়ার হয় ইনফেকশনের রেসপন্সে, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম। এবং ইমিউনোগ্লোবিউলিন জি সেটা কিছুটা পরে অ্যাপেয়ার হয় এবং সেটা লঙ্গার পিরিয়ডের জন্য থাকে। তাহলে আমরা যদি ইমিউনোগ্লোবিউলিন এম এর লেভেলটা হাই পাই সিরামে, তাহলে আমরা কি বুঝবো? যে তাহলে রিসেন্ট কোনো ইনফেকশন হয়েছে। আর ইমিউনোগ্লোবিউলিন জি যদি পাই তাহলে সেটা অনেক দিন হয়ে গেছে, ক্রনিক হয়ে গেছে, সেটা অনেক দিন লেট হয়ে গেছে, অনেকটা দিন হয়ে গেছে তখন সেই ইনফেকশনের। আর ইমিউনোগ্লোবিউলিন ই যেটা রয়েছে, এই ইমিউনোগ্লোবিউলিন ই এটা হচ্ছে মোস্টলি এক্সট্রাভাস্কুলারলি ডিস্ট্রিবিউটেড থাকে। এটা হচ্ছে আমাদের টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি
মিডিয়েট করে। টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশানের জন্যই IgE যেটা রয়েছে সেটা রেসপন্সিবল, এবং এটা হচ্ছে রেসপন্সিবল ফর অ্যাজমা, হে ফিভার, এক্সিমা এগুলোর জন্য রেসপন্স করছে। মানে ইমিউনোগ্লোবুলিন ই যেটা রয়েছে এই ই কিন্তু রেসপন্সিবল ফর অ্যানাফাইল্যাকটিক টাইপ অফ রিয়াকশন। তার মানে এই যে ইমিউনোগ্লোবুলিন এ রয়েছে এটা আমাদের বডির সারফেসকে, মানে বডির যে বিভিন্ন সারফেস রয়েছে সেটাকে প্রোটেক্ট করছে। ইমিউনোগ্লোবুলিন জি যেটা রয়েছে, এই ইমিউনোগ্লোবুলিন জি বা IgG আমাদের বডির বিভিন্ন যে ফ্লুইডগুলো রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করছে। আর ইমিউনোগ্লোবুলিন এম যেটা রয়েছে এটা আমাদের ব্লাড স্ট্রিম যেটা রয়েছে আমাদের ব্লাড স্ট্রিমকে প্রোটেক্ট করছে। আর ইমিউনোগ্লোবুলিন ই এটা মেনলি এটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের সঙ্গে যুক্ত। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।